প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 শিক্ষাবর্ষে কলেজে তোমরা অ্যাডমিশন নিচ্ছ বা অনেকে এখনও নেওয়া হয়ে ওঠেনি, তাদের কিছু প্রশ্ন তোমাদের রয়েছে এবং কিছু ইউনিভার্সিটি থেকে বা আমাদের যে হায়ার এডুকেশন যে রয়েছে সেখান থেকে যে নোটিশগুলো পাবলিশ হয়েছে সেগুলো অনেক কিছুই তোমরা অনেকে তোমাদের কাছে ক্লিয়ার নয়। তো কিছু বিষয় আমি তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দেবো। অনেকে আমাকে ফোন করেছো, অনেকে জানতে চেয়েছো। তো প্রথমে হচ্ছে আমি তোমাদের আজকে বলবো যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্ট তোমাদের লাগছে। ঠিক আছে, তোমরা অনেক সময় কি করো, প্রচুর ডকুমেন্ট নিয়ে চলে যাও। তো কি কি ডকুমেন্টস লাগছে সেগুলোকে আগে ভালো করে জেনে নাও। তারপর হচ্ছে ফেজ 1 ফেজ 2, তোমরা জিজ্ঞেস করেছো স্যার ফেজ 1 ফেজ 2 মপ আপ এগুলো ব্যাপারটা একটু যদি বুঝিয়ে দেন। তারপর রয়েছে যাদের ফর্ম ফিল আপের সময় কোনো তথ্য দিতে ভুল হয়ে গেছে, তারা অনেকেই দুশ্চিন্তা করছে, স্যার আমার এই জিনিসটি ভুল হয়ে গেছে দেওয়া, আমার কি ক্যান্সেল হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলো নিয়েও তোমরা প্রশ্ন করেছো। আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, যতটুকু আমার জানা রয়েছে সেটুকু দিয়ে। ঠিক আছে, এবং আমাদের নোটিশটিও রয়েছে, এই নোটিশটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা তোমাদের করে দিচ্ছি। দেখো, প্রথমেই বলি যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমেই যে দুটো ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে তুমি যে অ্যাডমিশন নিয়েছো, অ্যাডমিশনের ফর্ম, সেই ফর্মের প্রিন্ট আউট আশা করি তোমাদের কাছে হার্ড কপি রয়েছে, সেটি লাগবে। সফট কপিও যদি থাকে খুবই ভালো, তবে হার্ড কপি বার করে, প্রিন্ট আউট বার করে সেটি রাখবে তোমাদের কাছে। তুমি যে যারা ভর্তি হয়ে গেছো অলরেডি, যারা পেমেন্ট ফিস জমা দিয়ে দিয়েছো, ফিস জমা দিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তারা পেমেন্টের রিসিপ্ট কপিটি সাথে রাখবে। এই দুটো ডকুমেন্টস অবশ্যই অবশ্যই লাগবে। এবং কিছু জনের বলেছো যে স্যার আমি তো টাকা পেমেন্ট করে দিয়েছি, আবার আমাকে দেখাচ্ছে যে আবার টেক অ্যাডমিশন, তো আমরা স্যার কী করব, আমাদের করণীয় কী, আমি বলে দিচ্ছি ভিডিও শেষে। তার আগে এই দুটো ডকুমেন্টস তোমরা রাখবে তোমাদের সামনে। ঠিক আছে, তো এই দুটো গেল। তারপর হচ্ছে তোমাদের যে এইচএসের রেজাল্ট, সেই এইচএসের রেজাল্ট, ঠিক আছে, রেজিস্ট্রেশন কার্ড এবং তোমাদের অ্যাডমিশন, সরি, অ্যাডমিট কার্ড, এই তিনটি জিনিস রাখবে। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট সাথে রাখবে। ঠিক আছে, আধার কার্ড অবশ্যই তোমাদের সাথে থাকবে। ওকে, এবং তোমরা অবশ্যই অবশ্যই মোবাইল নম্বর তো তোমরা আপডেট করে রেখেছো যারা অ্যাডমিশন নিয়েছো। যারা এখনও পর্যন্ত মোবাইল আপডেট করোনি বা মোবাইলে হয়তো রিচার্জ করে রাখোনি, তাদেরকে বলবো রিচার্জ অবশ্যই তোমরা মোবাইলে করে রাখবে। ঠিক আছে, তো এই ডকুমেন্টসগুলো যেগুলো বললাম আমি, প্রথমে অ্যাডমিশন ফর্ম, পেমেন্ট যে করেছো তার রসিদ, ঠিক আছে, রসিদটি রাখবে। তারপর কি বললাম, এইচএসের রেজাল্ট, এইচএসের যে সার্টিফিকেট দিয়েছে তোমাদের, এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন যে কার্ড রয়েছে সেটি অবশ্যই রাখবে তোমাদের সাথে। মাধ্যমিকেরও যেগুলো ডকুমেন্টসগুলো রয়েছে, মানে তোমাদের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, এগুলো কিন্তু তোমাদের সাথে রাখতে হবে। ছবি রাখবে তোমাদের সাথে। ঠিক আছে, তোমাদের স্ট্যাম্প সাইজের ছবি 2-3 কপি তোমাদের অবশ্যই রেখে দেবে সাথে। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এগুলো কিন্তু একদম রাখতে হবে তোমাদের। এবং অবশ্যই জেরক্স তো থাকবেই, তার সাথে অরিজিনাল কিন্তু নিয়ে যাবে। এমন নয় জেরক্স নিয়ে চলে গেলে, সেটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, এবং তোমাকে কিন্তু অবশ্যই নিজেকে উপস্থিত থাকতে হবে। তোমাদের কলেজে, যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো সেখানে কিন্তু তোমাকে ডেকে ভেরিফিকেশান করবে, অবশ্যই সেখানে কিন্তু উপস্থিত থাকতে হবে তোমাকে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আমি বলি যে যারা ভর্তি হয়ে গেছে তাদের, ধরো এই ফেজ 1 ফেজ 2, দেখবে ফেজ 1-এ আমাদের একটা, যখন মেরিট লিস্ট তোমাদের বেরিয়েছে, কিছু কলেজে তোমাদের নাম এসছে। ঠিক আছে, হয়তো যেই কলেজে হয়তো আশা করেছো সেই কলেজে অনেকে এসছে, আবার যেই কলেজে কেউ আশা করেনি সেই কলেজে হয়তো এখনও আসেনি, অন্য কলেজে এসছে। তাহলে কি করবে? তো অনেকেই তোমরা ভর্তি হয়ে গেছো, আবার অনেকে এখনও ওয়েট করছো। তো এই যে ফেজ 1 তোমাদের কিন্তু ব্যাপারটি এখানে ভালো করে বুঝতে হবে। এই দেখো, ফেজ 1-এ আমাদের কিন্তু এমনি আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। ঠিক আছে, মেরিট লিস্ট প্রকাশিত হতে। ঠিক আছে, তা আমাদের যে 30শে জুলাই 2025, ঠিক আছে, রেজিস্ট্রেশন ক্লোজেস হয়েছিল। ঠিক আছে, আমাদের কিন্তু পাবলিশ হলো আমাদের, ঠিক আছে, 22 তারিখে আমাদের কিন্তু মেরিট লিস্ট আমাদের প্রকাশিত হলো। এবং আমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে 22 থেকে 25 অবধি। এই 22 থেকে 25-এর মধ্যে তোমাদের কিন্তু যাদের প্রথম ফেজে যে কলেজের নাম এসছে, সবারই আশা করি কলেজের নাম এসছে। কিছু কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা হয়তো এমন একটা কলেজ চুজ করে রেখেছে সেখানে নাম আসেনি, অন্য কলেজে এসছে। তো প্রত্যেকেরই কিছু না কিছু কলেজে এসছে। তো তোমাদের যাদের নিজস্ব যে চুজ করে রেখেছো যে এই কলেজে স্যার আমার ভর্তি হওয়ার ইচ্ছা আছে, আমার এখনও আসেনি,
তাদের বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তাদের একটু বিষয়টি বোঝার দরকার যে প্রথম ফেজে তোমাদের কিন্তু নাম এখনও আসেনি। ধরো যেই কলেজে তুমি, ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো কোনো একটা এ এ গ্রেডেড কলেজে তোমাদের এখনও নাম আসেনি, বি গ্রেডেড কলেজে এসছে। তখন তুমি কি করবে? তোমাকে ওয়েট করতে হবে দ্বিতীয় ফেজের জন্য, মানে ফেজ 2। ফেজ 1 তোমার হচ্ছে 22 থেকে 25 তারিখের মধ্যে ফেজ 1 চলবে অ্যাডমিশন, ঠিক আছে? 23, 25, 27 এখানে চলবে ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাডমিটেড ক্যান্ডিডেট অ্যাট দ্য ইনস্টিটিউশন লেভেল, ঠিক আছে? 23, 25, 27 তারিখ অবধি চলবে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন, আর 22 থেকে 25 অবধি তোমাদের কিন্তু অ্যাডমিশন কিন্তু চলবে। যাদের যে কলেজে নাম এসছে, তোমরা যদি চাও সেই কলেজে ভর্তি হওয়ার, তাহলে তোমরা হয়ে যেতে পারো, ঠিক আছে? এবং 31 আগস্ট, ঠিক আছে, আফটার 5 PM পাবলিকেশন ইনস্টিটিউট ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালোকেশন ইন আপগ্রেডেড রাউন্ড, ঠিক আছে? এবার তোমাদের বলি যে যাদের ধরো প্রথম ফেজে যাদের যে কলেজে এসছে, তারা ধরো সেই কলেজে অনেক অনেকে ভর্তি হবে, আবার অনেকে ভর্তি হবে না, ঠিক আছে? সিট ফাঁকা থাকবে। তখন সেই সিট যে ফাঁকাগুলো থাকবে, আবার তোমাদের ফেজ 2-এ আবার তোমাদের একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে, ঠিক আছে? সেখানে দেখো, এখানে এটি হচ্ছে মপ আপ, ঠিক আছে? এই মপ আপটা ভালো করে বুঝে নাও। ধরো কোনো একটি কলেজে 60টা সিট রয়েছে, সেখানে ধরো 40 জন প্রথম ফেজে ভর্তি হয়েছে, বাকি 20টি সিট বাকি রয়েছে। তো সেই 20টি সিটির জন্য আবার মেরিট লিস্ট বেরাবে, ঠিক আছে? পরের যারা রয়েছে তারা সুযোগ পাবে। তো তখন তোমরা হয়তো যে কলেজে হয়তো তুমি ভেবেছিলে যে ভর্তি হতে আমি চাই, সেই কলেজে হয়তো তোমার নাম চলে আসবে, তখন তুমি সেখানে অ্যাডমিশন নিতে পারো। এবার আরেক সময় কি হয়, আরেকবার হয় যে স্যার আমার প্রথম কলেজে যে এসছে ওটা আমি ছেড়ে দিয়েছি, পরে যেটা ভেবেছি সেটা তো আসেনি, তাহলে আমরা তো আরও অন্য কলেজে চলে যাব, তাহলে কি করে হবে? তা অনেক সময় কি হয়, অনেকে অ্যাডমিশন নিয়ে নেয়, প্রথম যে কলেজে আসে অ্যাডমিশন নিয়ে নেয়, পরে যদি সেই অন্য পরের কলেজে, ধরো পরের যে ফেজ 2-এ যদি আবার লিস্ট বেরোয়, তখন দেখে যে না, আমি যেই কলেজ ভেবেছি সেই কলেজে এসছে, তাহলে সেই কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারো। তার জন্য কিছু প্রসিডিওর রয়েছে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো একটু তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? তো ফেজ 1 ফেজ 2 বুঝতে পারলে, ফেজ 1-এ যাদের যে কলেজে আসেনি, চিন্তার কারণে যদি তোমরা একটু ওয়েট করে যাও, হয়তো আসতে পারে। আবার অনেকে ওয়েট করে না, একটু ভয় পায়, তো তারা অ্যাডমিশন নিয়ে নেয়। অ্যাডমিশন নেওয়ার পর পরে যেই কলেজে আবার ইচ্ছা আছে, সেখানে যদি নাম আসে, সেখানে কিন্তু তারা ভর্তি আবার হয়ে যায়, এবং যে কলেজে আগে হয়তো ভর্তি হয়ে গেছে সেখান থেকে ট্রান্সফার নিয়ে নেয়, বা ফিস কিন্তু রিফান্ডেরও ব্যবস্থা থাকে, ঠিক আছে? কিছু কিছু কলেজ হয়তো এগুলো দেখে নেবে, সেগুলো তোমাদের তোমাদের কিন্তু পরের যে ফেজটা, সেটা কিন্তু ফিজিক্যাল যে এখানে বলছে 4, 6, 8 এবং 9 সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু আবার হবে। সেটি হচ্ছে 4, 6, 8, 9, মানে আহ, প্রথম ফেজে হয়ে গেল ফিজিক্যাল ভেরিফিকেশন, তারপরে আরেকটা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 4, 6, 8, 9, ঠিক আছে? তো এগুলো একটু মাথায় রাখবে। এবং ফেজ 1 অ্যাপ্লিকেশন ইন দ্য মপ আপ ফেজ ফ্রম 1, ফেজ অ্যাপ্লিকেশন 2 existing application phase 1 who were not allotted any seat in phase 1, ঠিক আছে, cancel their admission in phase 1, and C did not take admission after seat allotted in phase 1। এখানে একটা ব্যাপার আছে, ফেজ 1-এ তুমি যদি যেই কলেজে ভর্তি হলে না, ছেড়ে দিলে, তাহলে কিন্তু সেই কলেজে আর কিন্তু ভর্তি হতে পারবে না। কারণ ফেজ 1-এ যদি ভর্তি না হও, তাহলে ধরে নেবে সে তুমি ওই কলেজে ভর্তি হতে চাও না। তারপর তোমাকে সেকেন্ড ফেজের কোনো, যখন মেরিট লিস্ট বেরোবে, যে কলেজে আসবে সেখানে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবে, বেশি জটিল করার দরকার নেই। তোমাদের ফেজ 2-এর যখনই আবার মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট যখন প্রকাশিত হবে, তখন কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে কোন কলেজে তোমাদের এসছে, সেই অনুযায়ী তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে? এবং আরেকটি জিনিস তোমরা বলেছিলে যে স্যার আমরা তো ডকুমেন্টসে যখন তথ্য দিয়েছিলাম, আমার মাধ্যমিকের নাম্বার নিচ্ছিল না, ফেল দেখাচ্ছিল। আমি নাম্বার হয়তো সাইবার ক্যাফে যেখানে করেছিলাম, নাম্বার একটু বাড়িয়ে আমার ফর্মটা ফিল আপ করে দিয়েছে। তো সেক্ষেত্রে কি আমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে? না, অ্যাডমিশন ক্যান্সেল হবে না। তুমি যখন ভেরিফিকেশান যাবে, তখন তোমাকে ভেরিফিকেশান করে নেবে, জাস্ট এই জিনিসটা বলে নেবে যে সিস্টেমের কোনো প্রবলেম হচ্ছিল, যদি সেটা আহ, যুক্তিযুক্ত থাকে, ঠিক আছে, যে সিস্টেমের হ্যাঁ সত্যি প্রবলেম ছিল, তাই জন্য নেওয়া হয়নি, তাই দেওয়া হয়েছে, তাহলে অসুবিধা নেই। হ্যাঁ, এইচএসের নাম্বারে কিন্তু যদি গন্ডগোল করো, এইচএসে ধরো পেয়েছো তুমি যা নাম্বার, তার থেকে 5-6 নাম্বার বাড়িয়ে যদি করে দাও, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। কারণ সেই অনুযায়ী তোমার কিন্তু একটা নাম্বার বেশি হওয়া মানেই তোমার অনেকটাই কিন্তু মেরিট স্কোরের ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। কিন্তু মাধ্যমিকের কোনো ডেটাতে যদি ভুল থাকে, আশা করি ক্যান্সেল হবে না, তোমাকে সেগুলোকে হয়তো একটু রেকটিফাই করে নিতে হবে, ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নেই।
টেনশন করবে না যারা আমাকে ফোন করেছিলে বা জানিয়েছিলে। এবং আরেকটি ব্যাপার, অনেকেরই অ্যাডমিশান নিয়েছো, টেক অ্যাডমিশান আবার দেখাচ্ছে, তো তোমার রিসিভ কপিও বেরায়নি। তো সেই ক্ষেত্রে আমি বলবো তারা অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করবে, এবং তোমরা যে মেথডের মাধ্যমে তুমি পেমেন্ট করেছো তার তো একটা প্রমাণ থাকবে, সেটি অবশ্যই তার স্ক্রিনশট তুলে বা তার প্রিন্ট আউট বার করে নিয়ে গিয়ে দেখাবে যে আমি পেমেন্ট করেছি, আমার এরকম একটা প্রবলেম হচ্ছে। তো আশা করি কলেজ কর্তৃপক্ষ সেগুলোকে অবশ্যই তোমাদের হেল্প করবেন, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো একটুখানি তোমরা করে নিও, এবং তোমাদের আহ, কাদের কাদের প্রথম ফেজে বা তোমরা ভর্তি হয়ে গেছো, কী কী সমস্যা হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে। তো তোমরা কমেন্ট করে জানিও, এবং তোমাদের অনেকেরই হয়তো ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি, ঠিক আছে হয়তো, ঠিক আছে? তো সেকেন্ড মেরিট লিস্টের জন্য অবশ্যই অবশ্যই তোমরা অপেক্ষা করো, অবশ্যই তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবেই, ঠিক আছে? এবং তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে